আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা কৌশিক নলের ভিতরে তরল স্তম্ভ উপরের দিকে উঠে আসে। এই ফাংশনটা কিভাবে করে এই পার্টটা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। চলো আমি প্রথমত একটা পাত্র নিচ্ছি। একটা পাত্র নিলাম, একটা পানির পাত্র। আমি একটু বড় করে রাখতেছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এটা হচ্ছে একটা পানির পাত্র, ঠিক আছে? এই পাত্রে কিছু পানি আছে। তো মনে করো এমন কিছু পানি, যেহেতু এটা কাচের পাত্র, যে আমি যে পানিটা নিচ্ছি সেটা লেয়ারটা এরকম। যেহেতু পানি কাচকে ভিজায়, যেহেতু পানি কাচকে ভিজাতে পারে, তাই এটার শেপটা আসলে এরকম এরকম হবে। এই এরকম শেপটা এইভাবে থাকবে, বুঝতে পারছো? এইভাবে থাকবে, তোমরা জানো যারা পড়েছো। এখন আমি এখানে একটা কৌশিক নল দিব। আমরা এখানে একটা কৌশিক নল দিচ্ছি, এটা হচ্ছে কৌশিক নল। খুব ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে কৌশিক নল, ঠিক আছে? তো একটু বড় করে রাখতেছি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে কৌশিক নল। তো এখন এই যে কৌশিক নল, কৌশিক নলও কিন্তু কাচের তৈরি। সেজন্য পানি এই কৌশিক নলের কাচকেও ভিজাবে। সেজন্য দেখা যায় আহ এখান থেকে আমি যখন কৌশিক নলকে এটার ভিতরে স্থাপন করব, এই তরলের মধ্যে রাখবো, তখন দেখা যাবে এই তরলের ভিতরে এই কৌশিক নলের ভিতরে কিছু তরল উপরে উঠে আসে। কৌশিক নলের ভিতর যেহেতু তরল উপরে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি, মনে করো এই তরলটা এতটুকু উঠে আসছে, ঠিক আছে? কিন্তু যেহেতু এই তরলটা কাঁচ নলকে ভিজাবে, তাই এইখানকার শেপটা থাকবে এরকম। এই শেপটা এরকম হয়ে থাকবে, ঠিক আছে? জাস্ট এরকম হয়ে শেপটা থাকবে, বুঝতে পারছি? এই, ওকে। আচ্ছা, তার মানে তরল কতটুকু উঠে আসছে? তরল এতটুকু উঠে আসছে, দেখো এইগুলোতে তরল আছে, যে বা পানি আছে। এই পানি উপরে উঠে আসছে, এখানের ভিতরে এইখানের ভিতরে পানি আছে। এটা আবার খালি, বুঝছো? এটা আবার খালি। তো এখন খুব ভালো করে খেয়াল করো, এই যে তরলের লেভেল তো এটা ছিল, এই যে এখানে তরল আছে বা পানি আছে, লেভেলটা এটা ছিল। তো পানি কেন অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে কাঁচ নলের ভিতরে বা কৈশিক নলের ভিতরে গিয়ে উপরের দিকে উঠে আসছে? কেন উঠে আসছে? নিশ্চয়ই কোনো একটা বল, নিশ্চয়ই কোনো একটা বল এটাকে টানছে উপরের দিকে। এই বলের কারণে বস্তুটা উপরের দিকে উঠে আসছে। সেই বলটা কত? আচ্ছা, ওই বলটা হিসাব করার জন্য আমি ফার্স্টে তোমাদেরকে একটা বিষয় মাথায় দিচ্ছি, সেটা হচ্ছে স্পর্শকোণ। এই যে বক্র তরল তল দেখতে পাচ্ছ, এই যে বক্র তরল তল, এই বক্র তরল তলে আমি একটা স্পর্শক টানলাম। এই স্পর্শকটা এই স্পর্শকটা এইখানে যে কোণটা তৈরি করেছে কাচের সাথে, সেটাকে আমরা বলবো স্পর্শকোণ, থিটা। তো এই স্পর্শক বরাবর মনে করে একটা বল ক্রিয়া করছে। এই বলের জন্যই এখানে থাকা তরল উপর দিকে উঠে আসছে। এবার এটাকে দুটো উপাংশে ভাগ করব, একটা এই সাইডে, একটা এই সাইডে, ঠিক আছে? তো দেখো এই কোণ আর এই কোণ, এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তো এফ কে দুটো উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। শোনো, এখানে দেখা যাচ্ছে এফ কস থিটা উপরের দিকে উপর দিকে ক্রিয়া করছে। এফ কস থিটা কোন দিকে ক্রিয়া করছে? উপরের দিকে। এই বলটাই আসলে অভিকর্ষের বিরুদ্ধে ক্রিয়া করে এখানে থাকা তরলকে নলের ভিতরে উপরের দিকে উঠিয়ে আনছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার করছি। এই যে বলটা এফ কস থিটা, এটা ওজনের বিরুদ্ধে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু ওজনের বিরুদ্ধে কাজ করছে? এই যে দেখো, যতটুকু তরল উপরের দিকে উঠেছে ততটুকু ওজন, মানে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যতটুকু তরল উঠে আসছে, তার যে ওজন সেটা আর এফ কস থিটা সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন সমান হবে? কারণ এই তরলটা উপরের দিকে উঠতে উঠতে একটা সময় স্থির হয়ে যায়। এটার অর্থ এই যে এফ কস থিটা প্রথম অবস্থায় বেশি ছিল, এজন্য তরল উপরের দিকে উঠে আসছে। একটা সময় ওজন আর উপরের দিকে বল এফ কস থিটা দুটো সমান হয়ে গেছে, যার কারণে এখানে এসে এই তরলটা স্টপ হয়ে গেছে, আর উপরের দিকে উঠছে না। তার মানে আমি লিখতে পারবো এফ কস থিটা সমান এমজি। এই এম হচ্ছে যতটুকু তরল উপরে উঠে আসছে তার ভর। এবার দেখো, এম আমরা জানি রো সমান এম বাই ভি, এটা আমরা সবাই জানি। রো সমান যদি এম বাই ভি হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারবো এম সমান ভি রো আর পাশে জি। এখন আরেকটা ব্যাপার খেয়াল করো, এই যে ভিটা আসলে কত?
বিটা হচ্ছে দুইটা আয়তন। দুইটা আয়তন, ভালো করে খেয়াল করো। এই দুইটা আয়তন কি কি? আমি মনে করছি এই তরলটা এতটুকু উচ্চতায় উঠে আসছে, এইচ পরিমাণ উচ্চতায় উঠে আসছে। আবার এটার ভিতরেও তার মানে এতটুকু এতটুকু জায়গায় তরলটা আছে, তাই এটার একটা আয়তন আছে। আবার এইখানের ভিতরে ভিতরে কিছু তরল আছে না, তাদেরও একটা আয়তন আছে, সেই আয়তনটা হচ্ছে V2। দ্যাট মিনস ভি মানে হচ্ছে V1 প্লাস V2, এদিকে আমরা লিখতে পারবো রো জি। এটা F cos থিটা লেখা যায়। এবার আসো V1টা কত? V1টা হচ্ছে এই এতটুকুর আয়তন, নাম দিতে পারো A B C D, নাম দিলাম A B C D, এটার আয়তন। তো A B C D এটার আয়তন কত? যেহেতু এটা একটা সিলিন্ডার, আমরা মনে করছি কৈশিক নলের ব্যাসার্ধ R, তাহলে আমরা লিখতে পারবো V1 এর জায়গায় পাই R স্কয়ার H আমরা লিখতে পারি, প্লাস এই যে V2, এই যে V2টা আসলে কে? V2টা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশ, এটার আয়তন। এই অংশটাকে আমি একটু আলাদা করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই অংশটা আমি আলাদা করে দেখাচ্ছি। এই পোর্শনে আমি একটু লিখি, দেখো এই পোর্শনে লিখছি। এই যে তরলটা উপরে উঠে আসছে, এই যে এখানে এখানে একটা শেপ ধারণ করছে, রাইট? এই তরলটা যেহেতু উপরে উঠে আসছে, তাই সে এখানে একটা আমি চিহ্নিত করলাম। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, আর এটার নাম ছিল সি, এটার নাম ছিল ডি, মানে এই অনুসারে আর কি এটা। কিন্তু এখানে কিছু তরল আছে, রাইট? এখানে কিছু তরল আছে না, আমি একটা নাম দিচ্ছি এ বি সি ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তো এখানে তুমি দেখো সি ডি ই এফ এটা একটা সিলিন্ডার আকৃতি ধারণ করেছে, কিন্তু এই পুরোটাতে তরল নাই। তাহলে তুমি কি করবা? যদি এই যে আনঅকুপাইড পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এখানে যদি আয়তনগুলো তুমি বের করতে চাও, মানে এখানে থাকা তরলের আয়তন যদি বের করতে চাও, তুমি কি করবা? তুমি সি ডি ই এফ এই আয়তন থেকে ই ই এফ বা ই জি এফ এটার আয়তন বাদ দিবা, এই অর্ধগোলকের আয়তন বাদ দিবা। মানে সি ডি ই এফ এই সিলিন্ডারের আয়তন থেকে ই জি এফ এই অর্ধগোলকের আয়তন যদি বাদ দাও, তাহলে তুমি কি পাবা? ওই যে আনঅকুপাইড পোর্শন যেখানে পানি রয়ে গেছে সেগুলোর আয়তন মানে V2 পাবা। তাহলে সেক্ষেত্রে আমরা V2টা কিভাবে বের করব তোমাদেরকে দেখাচ্ছি। তো মনে করো এই যে সিলিন্ডারের বা কৈশিক নলের ব্যাসার্ধ R, তো এই ক্ষেত্রে এখান থেকে এখানে দূরত্ব কিন্তু আরই হবে। তবে এটা যেহেতু কৈশিক নল এবং খুবই ছোট, তো এই উচ্চতাটাও R ধরা যাবে, ঠিক আছে? এটাও R ধরা যাবে। তাহলে আসো আমি যদি V2 বের করতে চাই, এই যে আমি এখানে লিখছি V2। স্যার V2 মানে হচ্ছে এইখানে থাকা তরলের আয়তন, এই যে পয়েন্টগুলোতে থাকা তরলের আয়তন। তো V2 হচ্ছে CDEF, CDEF এই সিলিন্ডারের আয়তন, এর আয়তন মাইনাস এই যে EGF, EGF এর আয়তন, ঠিক আছে? এর আয়তন। এখন এই CDEF এর আয়তন কি? এটা যেহেতু সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এইচ মানে কত? এই হাইট আমি কত পাচ্ছি? আরই পাচ্ছি। এটা গেল মাইনাস ইজিএফ এটা হচ্ছে অর্ধগোলক। আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, যেটা এটা অর্ধগোলক তাই আমি এখানে হাফ দিলাম। বুঝতে পারছো? এবার দেখো আমরা এখানে লিখতে পারবো V2 সমান পাই আর কিউব মাইনাস এটাতে কাটলে 2/3 পাই আর কিউব পাচ্ছি। তাহলে এখান থেকে মাইনাস করলে পাবো 1/3 পাই আর কিউব। স্যার এটা হচ্ছে V2, এটা হচ্ছে এই যে এখানে থাকা আয়তন, এই যে এখান থেকে পানির আয়তন। বুঝতে পারছি? তাহলে আমরা লিখতে পারবো পাই আর স্কয়ার এইচ প্লাস ওখানে লেখা যাবে 1/3 পাই আর কিউব, এদিকে রো ইন্টু জি, এদিকে আমি এফ কস থিটা লিখতে পারবো। নিশ্চয় তোমরা এটা বুঝছো। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, এই পোর্শনে আমি কাজটা করছি। দেখো এফ কস থিটা এটা কোত্থেকে আসছে? এখানে নিশ্চয়ই পৃষ্ঠটান জড়িত। আমরা জানি পৃষ্ঠটান টি সমান এফ বাই এল, রাইট? এফ সমান হচ্ছে টিএল। এখন প্রশ্ন হচ্ছে টি তো রাখলাম, এল মানে কি? স্যার এটা যদি কৈশিক নল হয়, কৈশিক নলের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে দৈর্ঘ্য হিসেবে কৈশিক নলের পরিধি হিসাব হবে, মানে এল সমান 2 পাই আর লিখবো। আমরা এখানে 2 পাই আর লিখতে পারবো, ঠিক আছে? তো
তো সেক্ষেত্রে এই এফ এর জায়গায় আমি লিখতে পারবো 2 পাই আর টি কস থিটা, 2 পাই আর টি কস থিটা সমান, এখানে কি লেখা যাচ্ছে পাই, এই যে এখানে লেখা যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব রো জি। এই এবারে আসলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় পাই আর স্কোয়ার কমন যায়, পাই আর স্কোয়ার যদি কমন নাও এখানে থাকছে এইচ প্লাস r/3 রো জি, আর এখানে থাকছে 2 পাই আর টি কস থিটা। স্যার দেখো এখানে কি কি পাই আমরা, এখানে এই পাই চলে যাচ্ছে, এই আর চলে গেলে একটা আর থাকছে, তাই না, এখানে একটা আর থাকে। ওকে, তো আর কি রে, আমি এখান থেকে পৃষ্ঠটানটা বের করব, টি সমান লেখা যাবে আর রো জি ইন্টু এইচ প্লাস r/3, নিচে এই 2 cos থিটা চলে গেল, 2 cos থিটা। তো এখান থেকে আমরা পেলাম এই যে কৈশিক নলের ভিতরে থাকা তরলের পৃষ্ঠটা, ঠিক আছে। তো এখান থেকে কি বের করতে হয়, মানে ম্যাক্সিমাম টাইমে প্রশ্নটা কোত্থেকে হয়, প্রশ্নটা হয় এই যে তরল স্তম্ভ যে স্বাভাবিক লেয়ার থেকে উপরের দিকে উঠে আসছে, কত উচ্চতায় উঠে আসছে এটা বের করতে বলে, মানে এইচ এর মানটা প্রায় সময় বের করতে বলে। সো এখানে একটু কাজ আছে, কাহিনীটা আমি করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। যদি এইচ আর এর তুলনায় অনেক বড়, স্বাভাবিকভাবে আর এর তুলনায় অনেক বড়, সেক্ষেত্রে আমরা r/3টাকে উপেক্ষা করতে পারি। তো r/3টাকে যদি উপেক্ষা করো তাহলে টি সমান তুমি কি পাবা, টি সময় পাবা রো আর জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা, এটা পাচ্ছ। তবে এখান থেকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, আমি কোথায় লিখবো, উপরে লিখতেছি, দেখো এটা তো বুঝছো, এই উপরে এই অংশটা একটু লিখতেছি, ভালো করে খেয়াল করো। টি সমান দেখো রো আর জিএইচ বাই 2 cos থিটা, যদি এইচ কি অনেক বড় হয় আর যদি অনেক ছোট হয়, যদি এটা বিশুদ্ধ পানি হয় এবং বিশুদ্ধ কাঁচ হয় সেক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রির কাছাকাছি হয়, মানে 0 ডিগ্রি ধরা যায়। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সেক্ষেত্রে টি সমান আমরা লিখতে পারবো রো আর জি এইচ ডিভাইডেড বাই 2। স্যার এই অংশটা দিয়ে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, বিশুদ্ধ পানি এবং কাচের ক্ষেত্রে থিটার মান আমরা 0 ডিগ্রি ধরবো। তো এই অংশটা এবং এই অংশটা খুব ভালো করে মাথায় রাখবা, আর প্রসেসটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আসলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। আজকে এই পর্যন্ত।